প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব পেনাল কোডের পার্ট 6, ধারা 299 থেকে 318। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, রিটেন প্রশ্ন আসারও সম্ভাবনা অনেক, এবং বাস্তবেও এটা আদালতে আপনাদের অনেক কাজে লাগবে। তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব ষোড়শ অধ্যায় অর্থাৎ 16 অধ্যায়, ধারা 299 থেকে 377 এই অধ্যায়ের আলোচনার বিষয়, কিন্তু আমরা 318 পর্যন্ত আজকে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে মানবদেহ সংক্রান্ত অপরাধ, অফেন্সেস অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি, অর্থাৎ মানুষের যে শরীর, সেই শরীরের উপরে বা শরীরের বিরুদ্ধে অপরাধটা হয়ে থাকে, আর যেটা মানুষের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। ষোড়শ অধ্যায়ের ধারা 299 থেকে 311-তে যে প্রথম পার্ট আছে, সেখানে জীবন ক্ষুণ্ণকারী অপরাধসমূহ, জীবন ক্ষুণ্ণকারী বলতে এখানে মানে জীবন হারিয়ে যাবে, মানে হত্যা সংঘটিত হবে। 299 থেকে 311 এই সেকশনগুলোতে মানুষের জীবন ক্ষুণ্ণ হয়, অর্থাৎ মানুষ মারা যায়, এই ধরনের অপরাধ সংঘটিত হয়। এখন একজন মানুষ মারা গেলে প্রথমত আমরা ধরে নিতে পারি, যদি সবচেয়ে বড় অপরাধ হয় সেটা মার্ডার, বা তার থেকে যদি একটু ছোট অপরাধ হয় তাহলে কালপেবল হোমিসাইড, বা তার থেকে যদি ছোট অপরাধ হয় সেক্ষেত্রে কেউ হয়তো বা পরিচিত করেছে বা নেগলিজেন্সের বিষয় থাকতে পারে। তো কি কারণে একজন ব্যক্তি মারা গেল, এগুলো ইনভেস্টিগেশনের বিষয়, এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোন ধারায় তাকে সাজা দেওয়া হবে, কোন ধারায় চার্জ গঠন করা হবে, এই বিষয়গুলো আদালত দেখে থাকেন। তো শুরু করব। আশা করি সবকিছু ঠিক আছে। 299, অপরাধমূলক বা নিন্দনীয় বা দণ্ডনীয় নরহত্যা। বাংলা অনেকগুলো হলেও ইংরেজি একটাই, কালপেবল হোমিসাইড। কালপেবল বলতে যেটা অপরাধমূলক, নর্মাল না। আর হোমিসাইড বলতে মানব হত্যা বা নরহত্যা। এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞা ইংরেজি অংশটাও আজকে পড়বো আমি। হুইভার কজেস ডেথ, মানে কেউ যদি কারো হত্যার কারণ হয়, মানে মৃত্যুর কারণ হয়, বাই ডুইং অ্যান অ্যাক্ট, মানে কোনো কাজ করে, উইথ দা, কিসের মাধ্যমে, এই যে এই আন্ডারলাইন করা অংশটুকু গুরুত্বপূর্ণ, ইন্টেনশন অফ কজিং ডেথ, মানে কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় এবং মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে বা ইন্টেনশন নিয়ে বা অভিপ্রায় নিয়ে বা ইচ্ছা নিয়ে, অথবা অর উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাস বডিলি ইনজুরি। তাহলে প্রথমে ইন্টেনশন থাকবে যে মেরেই ফেলবো, অথবা দ্বিতীয়ত উদ্দেশ্য থাকবে যে অ্যাকিউজড পার্সন, যাকে সন্দেহ করা হচ্ছে এই ব্যক্তি ঘটনাটা ঘটিয়েছে, বা আসামি বা অভিযুক্ত ব্যক্তি, তার উদ্দেশ্য ছিল যে ভিকটিম তাকে মেরেই ফেলা, অথবা তার কি উদ্দেশ্য ছিল এমন শারীরিক আঘাত দেওয়া, অ্যাজ ইজ লাইকলি টু কজ ডেথ, যে তার মেরে ফেলার উদ্দেশ্য নাই, কিন্তু এমন শারীরিক আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল যে আঘাতে মানুষ মারা যেতে পারে। বিষয় কিন্তু একই, একটা ডিরেক্ট খুন করার ইচ্ছে ছিল যে মেরেই ফেলবো, অথবা দ্বিতীয়ত তাকে এমন আঘাত করার ইচ্ছা তার মনের মধ্যে আছে যে আঘাতে একটা মানুষ মারা যেতে পারে। তার মানে এইটা মৃত্যুর কাছাকাছি একটা আঘাত। অথবা কি করতে ইন্টেনশন তার ছিল, উইথ দ্য নলেজ, অথবা তার এমন জ্ঞান ছিল বা সে জানতো, দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যান অ্যাক্ট কজ ডেথ, অথবা যে কাজটি সে করতে চলছে এই ঘটনার মাধ্যমে যে কোনো স্বাভাবিক ব্যক্তি মারা যেতে পারে। তাহলে এই যে তিনটা বিষয় বর্ণনা করা হলো, এই তিনটা বিষয়ের মাধ্যমে যদি কেউ কোনো কিছু করে তাহলে কমিটস দ্য অফেন্স, সে অপরাধ করলো কি, অফেন্স অফ কালপেবল হোমিসাইড, এবং সে নরহত্যার অপরাধ করেছে মর্মে আদালত ধরে নিবে। এটা 299 ধারার বক্তব্য। যেটার বাংলা করলে হয়, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়,
তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। উপরে যে সেন্টেন্সটা ছিল সেটাকে আমি সহজ বাংলায় 3টি পয়েন্টে আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো এটা কালপেবল হোমিসাইড। তো কালপেবল হোমিসাইড একটা ব্যাপক অপরাধ, একটা বড় বৃত্ত আমরা বলতে পারি, একটা বড় বৃত্ত। এই বৃত্তের মধ্যে কি কি থাকবে? কালপেবল হোমিসাইড থাকবে, আবার এই বৃত্তের মধ্যে মার্ডারও থাকতে পারে, আবার এই বৃত্তের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনা হয়তোবা সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে করেছে। এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাবো 300 ধারায়। তো 200 ধারা, 299 ধারা এবং 300 ধারার যে পার্থক্যটুকু বেসিক, সেটা হচ্ছে 299 ধারার ভেতরেই 300 ধারার বক্তব্য আছে। তার মানে 299 ধারার 300 ধারা আলাদা কিছু নয়। আমরা যদি বলি যে 299 ধারার একটা উপধারা হচ্ছে 300 ধারা, এভাবে বললেও কিন্তু বিষয়টা বুঝতে সুবিধা হবে। কারণ যখনই 299 এবং 300 ধারাকে একেবারে আলাদা ধারা মনে করব আমরা, তখনই সমস্যাটা তৈরি হয়, জটিলতা এখানেই তৈরি হয়। কারণ এই আইনটা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, 299 এবং 300 ধারাকে আলাদা যখন করা হয়, অনেক প্রশ্ন আগে আসতো, ট্র্যাডিশনাল প্রশ্ন, রিটেন প্রশ্ন, যে 299 এবং 300 ধারার মধ্যে পার্থক্য লিখুন। আসলে এই ধরনের কোনো পার্থক্য লেখা সম্ভবই না। কি কারণে? 299 হচ্ছে পিতার মতন, আর 300 ধারা হচ্ছে পুত্র। কারণ পিতার পুত্রের সাথে তুলনা চলে না, ভাই ভাইয়ের তুলনা চলতে পারে। তার মানে এখানে দুইটার রেঞ্জ ভিন্ন। 299 ধারা পিতা বা মায়ের সাথে আমরা তুলনা করতে পারি। তো মায়ের বা পিতার মাধ্যমে কিন্তু সন্তানের জন্ম হয়। তার মানে 299 ধারা থেকেই 300 ধারার উৎপত্তি হয়েছে। আমরা যদি এভাবে কল্পনা করি, এই সেকশন দুইটা বুঝতে আমাদের সুবিধা হবে। তার মানে 299 ধারা থেকেই 300 ধারার উৎপত্তি হয়েছে। আমরা এটা চিন্তা করব। একটু আগে যেটা বলছিলাম, উপধারা হিসাবে আমরা কল্পনা করতে পারি। তার মানে 299 ধারা একটা ওভারঅল একটা ভাষা ভাষা ধারণা দিল কালপেবল হোমিসাইডটা কি, কালপেবল হোমিসাইডের একটা ডেফিনেশনের মাধ্যমে। এটা স্পেসিফিক কোনো ডেফিনেশন না, এটা একটা মানে জেনারেলাইজেশন করার চেষ্টা করলো যে এইটা করলে কালপেবল হোমিসাইড হবে। এখন 300 ধারাতে এসে আবার বলবে যে এটা কালপেবল হোমিসাইড আর এটা হচ্ছে মার্ডার। মানে 300 ধারায় দুইটা বিষয়টাকে কি করে পৃথক করে দিল, মানে সেখানে স্পেসিফিক ভাবে বলে দিল যে এই ঘটনাটা এরকম হলে সেটা মার্ডার হয়ে যাবে, আর যদি এরকম না হয় তাহলে কালপেবল হোমিসাইডই থাকবে। তার মানে 299 ধারায় আমরা কালপেবল হোমিসাইডের সংজ্ঞা পাচ্ছি ওভারঅল একটা মানে বড় স্কেলে। আর মানে এখানে সূক্ষ্ম বিষয়গুলোকে দেখা হচ্ছে না, 300 ধারায় সূক্ষ্ম বিষয়কে দেখা হবে। যে আসলে যে একটু আগে আমরা 299 ধারায় কালপেবল হোমিসাইড কি সেটা জানার চেষ্টা করলাম, 300 ধারায় এসে ক্ল্যারিফাই করবে, স্পষ্ট বা পরিষ্কার করবে যে আসলে সেটা কি কালপেবল হোমিসাইডই হবে ঘটনাটা, না মার্ডার হবে। আশা করি এতটুকু বিষয় মাথায় নিয়ে এরপরে যদি আমরা বাকি সেকশনগুলো, 300 ধারার বিষয়গুলো পড়ি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়টা। দেখেন, এখানে কিছু ইলাস্ট্রেশন আছে, সেটা পড়ি। কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে হত্যা যদি কেউ করে, সেটা অপরাধমূলক নরহত্যা হবে। এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণ যদি তুলে দেয়, যেমন এখানে এ লেস স্টিক অ্যান্ড টার্ফ ওভার এ পিট উইথ দ্য ইন্টেনশন অফ দেয়ার বাই কজিং ডেথ, মানে তার উদ্দেশ্য ছিল যে একজনকে হত্যা করবে, তাই কূপের মুখে সে ঘাস এবং কোনো স্টিক দিয়ে ফাঁদ পেতে রেখেছে, যেন কেউ চলার পথে তার মধ্যে পা দিয়ে পড়ে যায় এবং মারা যেতে পারে। এই ধরনের তার একটা চিন্তা ভাবনা ছিল। তার মানে 299 ধারা ম্যাচ করছে। তাই এই উদাহরণ অনুসারে এটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে। ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা করলে অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড হবে। ইংলিশে সেটাই বলা আছে। এখানে এ জেড এই নামগুলো অ্যাভয়েড করে জাস্ট মূল বক্তব্যটুকু বাংলায় পেশ করা হয়েছে। ইংলিশটা পড়লে আপনার ক্লিয়ার হবেন, অথবা ইংলিশের যে অ্যাকুরেট হুবহু অনুবাদ যদি দেখতে চান, বেয়ার অ্যাক্ট একটু দেখে নেবেন তাহলে হবে। কিন্তু বেয়ার অ্যাক্টে ওই যে পুরো সেন্টেন্স বলা আছে আর আমি মূল বক্তব্যটুকু পেশ করেছি। তারপর হচ্ছে মুরগি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে অপরাধমূলক নরহত্যা নয়। কারণ ঝোপের আড়ালে ব্যক্তি আছে, জেনে বুঝে সে বুঝতে পারলো ঝোপের আড়ালে বি আছে, এ গুলি করলো, বি কে লাগলো, বি মারা গেল। উদাহরণ বি অনুসারে এটা কালপেবল হোমিসাইড। কিন্তু যে ব্যক্তি গুলি করলো সেই ব্যক্তি যদি না জানে যে ঝোপের আড়ালে কোনো মানুষ আছে,
সে হয়তো বা কোনো পাখি হত্যার উদ্দেশ্যে বা পাখি শিকারের উদ্দেশ্যে গুলি করলো, বা কোনো হরিণ শিকারের উদ্দেশ্যে গুলি করলো, বা কোনো বন্য প্রাণী শিকারের উদ্দেশ্যে গুলি করলো। তো ওই প্রাণীকে না লেগে ঝোপের আড়ালে থাকা অন্য কোনো ব্যক্তিকে লাগলো। এখানে ঝোপের আড়ালের উদাহরণ দিয়েছে, এটা অন্য উদাহরণও আসতে পারে বাস্তবে। যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গুলি করতে গিয়ে একটা নিরীহ ব্যক্তিকে গুলি লেগে গেল। And কোন পরিস্থিতিতে করেছে সেটা ডিপেন্ড করবে। তবে এই উদাহরণগুলোর সাথে যদি ম্যাচ করে তাহলে ধরতে হবে এটা 299 ধারার উদাহরণ, এবং এটা কালপেবল হোমিসাইড ওভারঅল একটা বিষয়। এটা মার্ডার না কালপেবল হোমিসাইডই হবে, সেটা কিন্তু 300 ধারায় ক্ল্যারিফাই করবে। কিন্তু 299 ধারার যদি উদাহরণ তুলে দিয়ে জিজ্ঞাসা করে এটা কালপেবল হোমিসাইড না মার্ডার, আপনাকে কালপেবল হোমিসাইডই বলতে হবে। কারণ এখানে সূক্ষ্মভাবে স্পেসিফিক ভাবে বলে দেওয়া নাই যেটা কালপেবল হোমিসাইড না মার্ডার। তাহলে 299 ধারার উদাহরণ যদি আসে, কালপেবল হোমিসাইডই বলতে হবে আপনাকে। আচ্ছা, এখানে ব্যাখ্যা এক বলছে অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে যদি হত্যা করা হয় সেটা অপরাধ হবে। ব্যাখ্যা দুই, আঘাতের মাধ্যমে হত্যা যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত তবুও অপরাধ হবে। মানে আমি এমন একটা আঘাত করলাম, একটা সামান্য আঘাত, আঘাতের পর আমি তাকে ওখানে রেখে পালিয়ে চলে গেলাম, যথেষ্ট সময় মতন তার চিকিৎসা করা হলো না, একটু দেরিতে হয়তো বা হাসপাতালে নিয়ে গেছে, তার হয়তো বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, এই ব্লিডিং এর কারণে সে মারা গেছে, রক্ত শূন্যতার কারণে, তাকে আর রিকভারি করা গেল না। কিন্তু তাকে যদি যথেষ্ট সময় নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু মারা যেত না। এখন যদি একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির যদি একটা ছোট আঘাত দেয়, যে আঘাতে হয়তোবা তার একটা ক্ষত হলো, হয়তোবা কোনো ভেন বা কোনো শিরা কেটে গেল, শিরা দিয়ে দ্রুত রক্তক্ষরণ হয়ে সে মারা যেতে পারে। এখন সে যদি এই রক্ত দেখে অবচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সে নিজের রক্ত ক্ষরণ আটকালো না, আটকাতে পারলো না, কারণ সে অজ্ঞান হয়ে গেছে রক্ত দেখে। এখন সে যদি নিজে চাপ দিয়ে রক্তটাকে আটকে রাখতো তাহলে হয়তো বা বেঁচে যেত, অথবা দ্রুত তাকে যদি চিকিৎসার ব্যবস্থা করা হতো বা অন্য কেউ সাহায্যের জন্য যদি এগিয়ে আসতো সে বেঁচে যেত। এটা কিছুই হয়নি, দুর্ভাগ্যবশত সেই ব্যক্তি মারা গেছে। তাহলে মারা যাওয়ার কারণটা কি? ওই যে ছোট একটা আঘাত করেছিল যে ব্যক্তি, সেটাই। একটা চড় দিল একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, সে মাথা ঘুরে পড়ে গেল, দ্রুত চিকিৎসা হলো না, চড়ের কারণে হয়তো বা ব্রেনে আঘাত পেয়েছে, মারা গেছে। তাহলে মারা যাওয়ার কারণ কি? চড় দিয়েছে। সাধারণত চড় খেয়ে মানুষ তো মারা যায় না, কিন্তু এখানে মারা গেছে। ঘটনার কারণ কি? মারা যাওয়ার কারণ কি? ওই চড়। তাই এখানে অপরাধ হবে। এখানে বোঝানোর চেষ্টা করছে যে কালপেবল হোমিসাইড হবে কি না। ব্যাখ্যা তিন, এই ব্যাখ্যা তিনটা খুবই গুরুত্বপূর্ণ। মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো অপরাধ নয়, এই লাইনটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ লাইন। কিন্তু যদি শিশুর শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও, এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা হবে। মায়ের গর্ভে কোনো শিশু থাকলে সেটাকে শিশু বলা যাবে না, সেটা ফেটাস বলতে হবে, অর্থাৎ ভ্রূণ। যতক্ষণ না সে ভূমিষ্ঠ হচ্ছে, পৃথিবীর আলো দেখছে, পৃথিবীতে আসছে, ততক্ষণ পর্যন্ত সেটা ভ্রূণ, মায়ের গর্ভে যে শিশু আছে। এখন যদি তার শরীরে সামান্য অংশও বের হয়, তখন সেইটা আমরা ধরে নিতে পারি যে সেটা শিশু। এই অবস্থায় যদি ইন্টেনশনালি কেউ ওই যেটা শিশুটা জন্ম হতে যাচ্ছে ওই অবস্থায় যদি সেই শিশুর কোনো ক্ষতি করে ফেলে, যেটার ফলশ্রুতিতে শিশুটা মারা যায়, তাহলে সেটা মার্ডার হবে। কিন্তু পুরোটাই ভিতরে থাকা অবস্থায় যদি সেটাকে, এই শিশুকে মেরে ফেলা হয়, সেটাকে নরহত্যা বা কালপেবল হোমিসাইড মার্ডারের মধ্যে আসবে না, সেটা চলে যাবে কোথায়? মিসক্যারিয়েজ। 212 ধারায় আছে মিসক্যারিয়েজের সংজ্ঞা, 213 ধারায় শাস্তি আছে। তো মিসক্যারিয়েজ মানে গর্ভের ভেতরে সন্তানকে হত্যা করা বা ভ্রূণ হত্যা করা। আর একটু যদি বের হয়ে আসে, সে শিশুর মর্যাদা পাবে, তখন সেটা নরহত্যা হবে। তো এখানে যে লাইনটা মনে রাখার কথা বললাম, এইটা অলরেডি প্রশ্ন এবার চলে আসছে 23 সালে, তারপরে এটাও ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে এইটার যে ইংরেজি লাইনটা সেটা হচ্ছে এরকম: দ্য কজিং অফ ডেথ অফ এ চাইল্ড ইন দ্য মাদার্স ওম ইজ নট হোমিসাইড। এখানে হোমিসাইড বলতে নরহত্যাকে বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু নরহত্যা না, কিন্তু এটা কি অপরাধ না? অবশ্যই অপরাধ। সেটা কি অপরাধ? মিসক্যারিয়েজ, গর্ভপাত করানো, সেটা ভিন্ন ধারার অপরাধ।
299 ধারার বক্তব্য শেষ। 299 ধারায় এতটুকু বোঝানো হলো যে কোনটা অপরাধ হবে কোনটা অপরাধ হবে না, যে ক্ষেত্রে কোনো মানুষ মারা যাবে, মানে ফল বা ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, এই ঘটনার কারণে এই ঘটনাকে নরহত্যা বলা হবে কিনা, এটা 299 ধারায় বোঝানো হলো। এরপরে 300 ধারায় মার্ডারের সংজ্ঞা দেওয়া হচ্ছে। 300 ধারার কাজ হচ্ছে, একটু আগে যে আমরা কালপেবল হোমিসাইড সম্পর্কে জানলাম, সেই কালপেবল হোমিসাইডটাকে তো আমরা জানলাম, এবার সূক্ষ্মভাবে আমরা সেটাকে দেখবো, সেই ঘটনাটাকে ভালোভাবে দেখবো, দেখার পরে বোঝার চেষ্টা করবো যে সেটা অ্যাকচুয়ালি কালপেবল হোমিসাইডই তো, না এর থেকেও বড় কিছু, অর্থাৎ মার্ডার কিনা। তাহলে 300 ধারার বক্তব্য হচ্ছে কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। এখন কালপেবল হোমিসাইড এবং মার্ডার এই দুইটার যদি পার্থক্য লিখতে আসে, আপনাকে 299 ধারায় যাওয়ারই দরকার নাই। হয়তো আপনি ধারাগত একটা পার্থক্য দেখানোর জন্য 299 ধারা নিয়ে আসতে পারেন, কিন্তু আপনাকে মূল পার্থক্য 300 ধারা থেকেই নিয়ে আসতে হবে, কারণ 300 ধারাতেই কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তো 300 ধারার বিষয়বস্তু মূলত দুইটি, যথা অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য, ইংরেজি হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, এবং আরেকটা অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। তাহলে দেখেন এই দুইটা যে সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের শুরুতেই কিন্তু দুইটা বাক্য কমন, সেটা কি? অপরাধমূলক নরহত্যা, অপরাধমূলক নরহত্যা। এই অপরাধমূলক নরহত্যা সম্পর্কে আমরা 299 ধারায় একটু আগে জানলাম, সেটাই 300 ধারাতে এসে বলে দিচ্ছে সেটা কি মার্ডারের পর্যায়ে যাবে না যাবে না। তাহলে সেটা মার্ডারের পর্যায়ে যাবে কি যাবে না, এটাই কিন্তু আলোচনার বিষয়। তাহলে 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোন হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা কোন, মানে 300 ধারায় 5টা ব্যতিক্রম বর্ণনা করা হবে। এই 5টা ব্যতিক্রমের মধ্যে যদি আসে কোনো কিছু, তাহলে সেটা আর মার্ডার না, সেটা কালপেবল হোমিসাইড। আর 5টা ব্যতিক্রমের মধ্যে যদি না আসে, তাহলে সেটা মার্ডার হবে। আর যদি 5টি ব্যতিক্রম এর মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়। একটু আগে যেটা আমি বললাম, এক্সেপ্ট ইন দ্য কেসেস হেয়ারিন আফটার এক্সেপ্টেড, কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। তাহলে একটা ঘটনা সেটা খুন হবে না কালপেবল হোমিসাইড হবে, সেটা কিন্তু 300 ধারা বলে দিবে। 300 ধারায় আমরা প্রথম পার্ট এখন পড়তে চলেছি, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, অর্থাৎ কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। এই যে মার্ডার, তো এখানে এখন আমরা মার্ডার সম্পর্কে জানতে চলেছি, যে কখন একটা ঘটনা, যে ঘটনাতে একজন বা একাধিক ব্যক্তির মৃত্যু হবে, এই মৃত্যুটাকে কখন মার্ডার হিসেবে গণ্য করা হবে এবং এটাকে মার্ডার হিসেবে ট্রিট করে বিচার করা হবে, সেটা আমরা জানবো। খুনের উপাদান মূলত 4টি। এই যে সংখ্যা 4, এটা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। খুনের উপাদান কয়টি? 4টি। তারপর রেপের বা ধর্ষণের উপাদান কয়টি? 5টি। তারপরে আনলফুল অ্যাসেম্বলির উপাদান কয়টি? 5টি। তো এই যে সংখ্যা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। আপনাদেরকে রিভিশন ক্লাসে আমি চেষ্টা করব একটা লিস্ট দেওয়ার, এই যে এই সংখ্যাগত লিস্ট, যেমন এই মুহূর্তে একটা লিস্ট যেমন আমি বলার চেষ্টা করলাম, এরকম পেনাল কোডে যতগুলো আছে, অন্যান্য আইনে যতগুলো আছে, এইভাবে আপনাদেরকে আমি রিভিশন ক্লাসে হেল্প করব, কারণ আপনাদের সব আইন জানা হয়ে যাবে, তখন আমি এটা ওভারঅল এই জিনিসগুলো অ্যাডভান্স লেভেলে পড়াতে পারবো। প্রথমত, মৃত্যু ঘটনার অভিপ্রায় বা ইনটেনশন নিয়ে হত্যা, এটা কিন্তু কালপেবল হোমিসাইড 299 ধারার সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি। কারণ 299 ধারা যদি মা হয়, 300 ধারা হচ্ছে সন্তান, একটু আগে বললাম, তাহলে মায়ের গুণাবলী তো সন্তানের মধ্যে থাকবেই। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে নলেজ থাকতে হবে, যে এই ঘটনা ঘটালে কিন্তু একজন ব্যক্তি মারা যেতে পারে, জেনে বুঝে আরেকজন ব্যক্তিকে মেরে ফেলা, এটাও কিন্তু 299 ধারায় ছিল। তৃতীয়ত, এমন শারীরিক আঘাত বা ইনজুরি যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে একজন ব্যক্তি মারা যেতে পারে বা মৃত্যু ঘটতে পারে। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের মাধ্যমে হত্যা, যে এক্ষেত্রে মৃত্যু ঘটনার অভিপ্রায় অপরিহার্য নয়। তার মানে 1 নম্বরে মৃত্যু ঘটনার ইন্টেনশন থাকবে, 2 নম্বরে
জেনে বুঝে মৃত্যু করা। 3 নম্বরে হচ্ছে এমন আঘাত করলো যেটা স্বাভাবিকভাবে একটা মানুষ মারা যেতে পারে। কারো যদি গলা কেটে দেওয়া হয়, সে কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। হাত কেটে ফেললে হয়তো বা দ্রুত চিকিৎসা করলে বেঁচে যেতে পারে, পা কেটে ফেললে বেঁচে যেতে পারে, কিন্তু শরীরের ভাইটাল অঙ্গ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু মানুষ মারা যাবে। তো এই কাজটা যদি করা হয়, 3 নম্বর, তৃতীয়ত যে 3 নম্বর উপাদান এই অনুসারে মারা যাবে। তার মানে এটাও কি হবে? মার্ডার হবে। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের, অর্থাৎ ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। কাউকে যদি মাথা বরাবর গুলি করে তার মগজের মধ্যে একটা বুলেট ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মানুষ বেঁচে থাকবে? বা তার আশেপাশে যদি একটা গ্রেনেড বা একটা বোমা হামলা করা হয় তাহলে বোমার আঘাতে মানুষ তো মারা যেতে পারে। অথবা 10 তলায় নিয়ে যে ছাদ থেকে কাউকে যদি ফেলে দেওয়া হয়, এটা খুবই বিপজ্জনক কাজ না? এই কাজগুলো করলে মানুষ অবশ্যই মারা যাবে। অথবা কোনো বিপজ্জনক যদি ঔষধ বা ড্রাগ ওভারডোজ বা কোনো যদি পয়জন, যেটা খুবই মারাত্মক পয়জন, তাকে যদি খাইয়ে দেওয়া হয়, এটা বিপজ্জনক কাজ না? বিষক্রিয়ায় মারা যাবে। অথবা একটা খুবই বিষধর সাপ, তার যদি ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এটা বিপজ্জনক কাজ না? কারণ বিষধর সাপের ছোবলে মারা যেতে পারে। তো এগুলো কাজ করলেও এখানে আমি বিষধর সাপ তার কি দিলাম, ঘরের মধ্যে দিলাম, কিন্তু তাকে মেরে ফেলার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার ছিল না, জাস্ট তাকে আঘাত করবে, এটা বললে কিন্তু যে আসামি সে বেঁচে যাবে না, কারণ তুমি কাজই এমন করেছো যেটা অন্য মানুষের মৃত্যু ঘটাতে পারে, খুবই বিপজ্জনক কাজ করেছো। এখন তুমি যদি বলো যে এই কাজ করলে মানুষ মারা যাবে কিনা আমি জানতাম না, তাহলে কিন্তু হবে না, যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে যে ওই ব্যক্তি কি মানসিক ভারসাম্যহীন। যদি পাগল ব্যক্তি এই কাজ করে তাহলে তো সে ছাড় পেয়ে যাবে, কারণ আমরা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পেয়েছি যে কোনো উন্মাদের কাজ অপরাধ না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই কাজগুলো যদি স্বাভাবিক ব্যক্তি, মানে মানসিক ভারসাম্যহীন না, মানে মাথা ঠিক আছে, এরকম ব্যক্তি যদি করে তাহলে তো অবশ্যই সেটা কি হবে? অপরাধ হবে। তাহলে খুন হতে পারে এইরকম উদাহরণ যদি আমি দিই, তাহলে উদাহরণ আছে, হত্যা করার উদ্দেশ্যে অর্থাৎ অভিপ্রায় নিয়ে গুলি করে হত্যা করলে খুন হবে। বিআর একটে দেখেন এই উদাহরণটাকে একটু বিস্তারিত বলা আছে। ক, খ কে মেরে ফেলার উদ্দেশ্যে বা হত্যার উদ্দেশ্য নিয়ে বা অভিপ্রায় নিয়ে গুলি করলো এবং তার শরীরে লেগে সে মারা গেল, এটা খুন হবে। এইভাবে দেখেন বিস্তারিত সেন্টেন্স দেওয়া আছে। তা আমার উদ্দেশ্য কি, নোটটা যেহেতু আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, মূল বক্তব্য আপনার মাথায় প্রবেশ করে দেওয়া। এখন আপনি প্রয়োজনে ক্লাস শেষে বেয়ার অ্যাক্ট বের করবেন, বেয়ার অ্যাক্ট বের করে এখানে ক যে উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটা কি আছে আপনি দেখে নেবেন, ইংলিশ প্লাস বাংলা বোথ। দেখবেন যে সেটা পড়তে আপনার সময় বেশি লাগছে এবং সেটা পড়লে আপনি একটা উদাহরণ জানতে পারলেন, উদাহরণের মূল বক্তব্যটা বোঝারও আপনাকে চেষ্টা করতে হবে তখন। এখন ক যে উদাহরণ, হুবহু আমি উদাহরণ দিয়ে দিলে আপনাকে একটা উদাহরণ শেখানো হলো, কিন্তু মূল বক্তব্য দিলে কি হবে, আপনি এখান থেকে আরো 10টা উদাহরণ নিজেই তৈরি করতে পারবেন। অর্থাৎ হুবহু উদাহরণ দিয়ে যদি এমসিকিউ প্রশ্ন না আসে, একটু চেঞ্জ করে দেয়, তখন আপনি পারবেন, কারণ মূল বক্তব্য আপনার মাথায় আমি প্রবেশ করানোর চেষ্টা করছি। যে কেউ যদি হত্যার উদ্দেশ্য করে গুলি করে হত্যা করে সেটা অবশ্যই খুন হবে, কারণ গুলি করলে যে একটা মানুষ মারা যাবে এটা তো সবাই জানে। এখন এখানে যদি আবার রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকে সেটা তো ভিন্ন জিনিস, এটা তো আমরা আগেই পড়ে ফেলেছি। কিন্তু যদি প্রাইভেট ডিফেন্সের কোনো জায়গা না থাকে তাহলে সেটা অবশ্যই মার্ডার হবে বা খুন হবে। এটা মার্ডারকে বাংলায় খুন বলে আমি উপস্থাপন করছি। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করে যদি হত্যা করে, সে হত্যাটা খুন হয়ে যাবে। মনে করেন যে একজন ব্যক্তির হার্টে কি বসানো আছে, রিং বসানো আছে বা ভাল্ব নষ্ট, কোনো মেজর তার অপারেশন হয়েছে হার্টের, কিছুদিন আগে বা অনেকদিন আগেই হয়েছে, তার হার্ট দুর্বল, তার হার্টে হয়তো বা প্রেস মেকার বসানো আছে, এইগুলো বিষয় জানলো, জেনে সে তার বুকে যদি বাম পাশে আঘাত করা হয় তাহলে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তো একটা সাধারণ একটা হয়তো বা ধাক্কা মারলো এবং বুকে একটা চাপ লাগলো, তার এই চাপ লাগার কারণে প্রেসমেকার নষ্ট হয়ে সে মারা গেল, এটাও খুন হবে। যদি যে ব্যক্তি আঘাত করলো সে যদি জানে যে হ্যাঁ এই ব্যক্তির বুকে প্রেসমেকার বা রিং বসানো আছে, এই আঘাতে এই ব্যক্তি মারা যেতে পারে, তাহলে নিশ্চয়ই তার বুকে আঘাত করার উদ্দেশ্য কি, তাকে মেরে ফেলা, কারণ জানে ধাক্কা দিলেই সে মারা যাবে, তার হৃদয় দুর্বল। তবে অসুস্থতার বিষয় না জেনে আঘাত করলে সেটা খুন হবে না, সেটা কি কালপেবল হোমিসাইড হবে কিনা সেটা আমরা জানবো
ব্যতিক্রমগুলো পড়ার সময়। তাহলে এখানে বলে দিচ্ছে যে যে ব্যক্তিকে আঘাত করা হলো তার শরীরে যে অসুস্থতা আছে সেটা জানতো না যে আঘাতকারী সে, তাহলে তো সে মৃত্যু বা খুনের দায় তার উপরে আসে না। কিন্তু সেটা খুন না হলেও অন্য অপরাধ হতে পারে, মেবি কালপেবল হোমিসাইড বা অন্য কিছু, বা নেগলিজেন্স বা অন্য কিছু। সেটা ঘটনা বলে দিবে যে কি দিয়ে আঘাত করেছে, হাত দিয়ে আঘাত করেছে, শার্প উইপন দিয়ে আঘাত করেছে, বাঁশের লাঠি দিয়ে আঘাত করেছে, না মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, না ট্রাক তুলে দিয়েছে গায়ের উপরে। ঘটনা বলে দিবে যে আসলে কোন ধারায় অপরাধ করেছে। গ নম্বর, উদ্দেশ্যমূলকভাবে তরবারি বা লাঠি দ্বারা আঘাত করে হত্যা করা। তো তরবারির প্রশ্ন কেন আসছে এখানে? তরবারি আগে ব্যবহার হতো, এটা 1960 সালে, 1860 সালের আইন পড়ছি আমরা, অনেক আগের। ওই সময় তরবারি ছিল। তো যেহেতু যুদ্ধ হতো তরবারি দিয়ে, মানুষের বাসাতে তরবারি থাকতো, এখন ব্যবহার হয়তো বা কমে গেছে। তরবারি দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তরবারি একটা খুবই শার্প উইপন, তাহলে মানুষ কেটে মারা যেতে পারে। আর গলায় লাগলে তো গলা কেটে পড়ে যাবে। তো এটা বড় একটা বিষয়। এবং লাঠি দ্বারা যদি আঘাত করে, লাঠি দিয়ে যদি মাথার উপরে আঘাত করা হয়, লাঠিটা কিসে, বাঁশের লাঠি তো বলেনি, লোহার রডও হতে পারে, হকি স্টিক হতে পারে। তো এটা দিয়ে যদি কারো শরীরে একাধিকবার মাথায় আঘাত করা হয়, ব্রেনে আঘাত লাগলে মানুষ মারা যেতে পারে, বুকে আঘাত করলে মারা যেতে পারে, বা প্রাইভেট পার্ট, সেখানে যদি আঘাত লাগে মারা যেতে পারে। লাঠি দ্বারা আঘাত করেও পিটিয়েও মানুষকে মেরে ফেলা অসম্ভব কিছু না। তো এটা করলে অবশ্যই সেটা কি হবে, খুন হবে। উদ্দেশ্যমূলকভাবে শব্দটা থাকতে হবে, মানে ইন্টেনশনালি, কোনো অজুহাত ছাড়াই জনতার ওপর গলবর্ষণ করে হত্যা, এটাও কিন্তু খুন হবে। এখন গোলা বলতে আগে যেটা ক্যানিয়ন বলা হয়, যেটার মাধ্যমে আপনার যুদ্ধ করা হতো, তখন এটাকেও যদি কোনো উদ্দেশ্য ছাড়াই, যে আমার এমনিতেই আমি সেটা খেলনার মতো করে ব্যবহার করলাম, তো সেটা যে মানুষকে মেরে ফেলবে, 10 জন মারা গেল, সেটা আমার জানা ছিল না, এটা বললে হবে না, কারণ গোলা এটা খুবই বিপজ্জনক একটা বিষয়। মানে 4 নম্বর যে চতুর্থত যে পয়েন্ট, সেই পয়েন্টের উদাহরণ এটা। এখানে 4টে উপাদানে 4টা এখানে উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা মূল বক্তব্য পেশ করেছি, আপনাদের ভালো হবে যদি বেয়ারেক থেকে অ্যাকচুয়াল উদাহরণগুলো দেখে নেন এবং মূল বক্তব্যের সাথে মিলিয়ে নেন, তাহলে আপনাদের এটা আত্মস্থ হবে। উদাহরণ হুবহু আসলে তো উত্তর করতেই পারবেন, যদি পরিবর্তন করে আসে তাহলেও আপনি উত্তর করতে পারবেন। তাহলে এই যে এই মুহূর্তে যে 4টি উদাহরণ আমি পড়লাম, এখান থেকে উদাহরণ আসলে তাহলে এটা কি হবে, খুন হবে বা মার্ডার হবে। আর উপরের থেকে 299 ধারার উদাহরণ আসলে সেটা কালপেবল হোমিসাইড হবে। এরপরে আমরা পড়ব অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, when culpable homicide is not murder। তার মানে এটার এবার কি হচ্ছে না, মার্ডার হচ্ছে না, কালপেবল হোমিসাইডই থেকে যাচ্ছে। কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তা খুন নয়। তার মানে একটা মৃত্যুর ঘটনা যদি ইনভেস্টিগেশন করা হয়, দেখা হয়, তখন দেখতে হবে যে এই 5টা যে ব্যতিক্রম আছে 300 ধারায়, এই ব্যতিক্রমের মধ্যে যাচ্ছে কিনা ঘটনাটা। যদি যায় তাহলে সেটা কালপেবল হোমিসাইড। আর যদি না যায়, এবং একটু আগে যে 4টা আমরা উপাদান দেখলাম মার্ডারের, এই 4টা উপাদানের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে এটা মার্ডার। আর ব্যতিক্রমের মধ্যে গেলে সেটা কালপেবল হোমিসাইড। যদি ব্যতিক্রমের মধ্যে না যায় এবং 4টা উপাদানের মধ্যেও না যায়, তাহলে এটা কালপেবল হোমিসাইড হবে না, মার্ডারও হবে না। কি হবে, অন্য কিছু হতে পারে। যেমন যদি নেগলিজেন্সের মাধ্যমে হত্যা হতে পারে, বা এটা 100 ধারার যে প্রাইভেট ডিফেন্সের জন্য হত্যা হতে পারে, বা 103 ধারার সেটা সম্পত্তি রক্ষার জন্য কাউকে মেরে ফেলতে পারে, সেটাও হতে পারে। তো ঘটনা বলে দিবে আসলে এটা কালপেবল হোমিসাইড না মার্ডার। তো আমরা দেখবো এবার 5টা ব্যতিক্রম, যে ব্যতিক্রম কেউ প্রমাণ করতে পারলে তার খুনের সাজা না হলেও কালপেবল হোমিসাইডের সাজা সে এড়াতে পারবে না, মানে সাজা কিছুটা হলেও কমবে। ব্যতিক্রম 1, গুরুতর ও আকস্মিক উত্তেজনা। আচ্ছা, একজন আরেকজনকে মেরে ফেললো ঠিকই, কিন্তু মেরে ফেলার পেছনে কারণটা কি, এই ঘটনাটা ঘটলো কেন? সেটা হচ্ছে গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন। উস্কানি দিয়েছে, এমন কথা বলেছে বা এমন কাজ করেছে যে অপরজন রাগ করে তাকে মেরে ফেলেছে, তাহলে এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে। ফলে উত্তেজিত
উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা যদি করা হয় সেটা খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা হবে। তাহলে আমরা এই পয়েন্ট থেকে একটা জিনিস বুঝলাম যে কোল্ড ব্লাডেড যদি কোনো হত্যাকাণ্ড হয় তাহলে সেটা মার্ডার হবে, মানে কোল্ড ব্লাডেড মার্ডার, এই শব্দটা আপনারা সিনেমাতে শুনে থাকবেন। তাহলে মাথা ঠান্ডা রেখে, কোল্ড ব্লাডেড মার্ডার মানে সুস্থ মস্তিষ্কে মাথা ঠান্ডা করে কারো হত্যা সংগঠন করা, তাহলে সেটা ডেফিনেটলি মার্ডার হবে। কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে গেছে, মানে প্রভোকেশনের ফলে উত্তেজিত বা রাগান্বিত হয়ে গেছে, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। আসলে তার এই ঘটনা ঘটার পর মনের মধ্যে অবশ্যই কি হবে, একটা অনুশোচনা তৈরি হবে যে আমি এই কাজটা কেন করে ফেললাম। কারণ তার উদ্দেশ্য ছিল না ওই ব্যক্তিকে মেরে ফেলার, কিন্তু তার কন্ট্রোল হারিয়ে এই কাজটি করে ফেলেছে। কারণ মানুষ রাগ হয়ে গেলে রাগের মাথায় কি না কি করে ফেলে। তবে শর্ত যে, এখানে আবার আরেকটা ঝামেলা আছে কি, এর মধ্যে শর্ত দিয়ে দিয়েছে তিনটা, যে এই যে উত্তেজনা, এই উত্তেজনাটার মাধ্যমে কাউকে যদি হত্যা করেও ফেলে সেটা কালপেবল হোমিসাইড, অর্থাৎ 1 নম্বর ব্যতিক্রমের সুবিধা নিতে হলে এই তিনটা শর্তকে আবার বিবেচনায় নিতে হবে। মানে এই 1 নম্বর ব্যতিক্রম খুবই দুর্বল একটা ব্যতিক্রম, একটা দুর্বল অজুহাত। যে অজুহাতের আবার তিনটা কি আছে, শর্ত আছে। কি তিনটা শর্ত? প্রথমত, নিজেই নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। অর্থাৎ যে এই যে খুন, যে হত্যাটা করলো, সে অন্যের দ্বারা প্রভাবিত হয়নি বা রাগান্বিত হয়নি, নিজে নিজেকে রাগান্বিত করেছে। এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে নিজেই নিজের রাগের ফল, মানে সে নিজে একটা স্টেপ নিয়েছে যেই কারণে তার নিজের মধ্যে রাগটা চলে আসছে। এই রাগটা হওয়ার জন্য সে ড্রাগ নিতে পারে, কোনো মাদকদ্রব্য নিতে পারে, অথবা সে এমন একটা খাবার খেয়েছে, এই খাবারে তার এমন একটা সিমটম তৈরি হয় যে সে রেগে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, উত্তেজিত হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। পুলিশ অ্যারেস্ট করতে আসলো, রেগে পুলিশকে হত্যা করলো, পুলিশ তো তার কাজই করবে, আইনানুগ কাজই করবে। তো পুলিশ অ্যারেস্ট করতে আসলে পুলিশকে হত্যা করা যাবে না, পুলিশ অ্যারেস্ট করতে আসলে রেগে যাওয়া যাবে না, ওই রাগটা কি কাজে আসবে না। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। তার মানে মনে করেন যে, এখানে যদি আমি উদাহরণ দিই, এই লাল কলম এ হচ্ছে অপরাধী, আর নীল কলম এ হচ্ছে সাধারণ ব্যক্তি। এখন এই লাল কলম এই নীলকে আগে কি করলো, ডিস্টার্ব করলো। এবার নীল নীল তাকে প্রতিরোধ করার চেষ্টা করলো, অথবা লাল নীলকে একটা ঘুষি মারতে গেছে। নীল এবার, এত যেটা আলোচনা করছিলাম ব্যতিক্রম একের শর্তগুলো, তৃতীয় শর্তের যে উদাহরণটি দিচ্ছিলাম, দুইটা কলম দিয়ে, একটা লাল কলম এবং একটি নীল কলম। তো লাল কলম হচ্ছে অপরাধী, খারাপ ব্যক্তি, আর নীল কলম হচ্ছে ভালো ব্যক্তি ধরে নিই, বা ভিকটিম। এখন লাল কলম, এই লাল ইনি নীলকে প্রথমে ঘুষি মেরেছেন, ঘুষি মারতে গেছে, তখন নীল আবার আত্মরক্ষার্থে এই ঘুষিটা আটকানোর চেষ্টা করেছে। হয়তোবা নীল এই লালকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিয়েছে। সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। প্রথমে লাল নীলকে ঘুষি মারতে গেছে বা চড় মারতে গেছে, এবং নীল নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এই লালকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিয়েছে, এখন নিচে পড়ে গেছে। লাল তো খেপে গেল, এবার খেপে যে এবার নীলকে কি করেছে, এসে পিটিয়ে বা কোনোভাবে নীলকে হত্যা করে ফেলেছে, নীল মারা গেল। এইটা কিন্তু কালপেবল হোমিসাইড হবে না, এটা মার্ডারই হবে। কারণ এই যে উত্তেজনা, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। অর্থাৎ এই যে নীল লালকে যে ধাক্কা দিয়ে ফেলে দিল, যেটার কারণে লাল রেগে গেল, এই নীল যে ধাক্কা দিল, এটা উত্তেজনাটা আসলো কিসের মাধ্যমে, আত্মরক্ষার মাধ্যমে আসলো। তার মানে দোষ তো প্রথমে কার, লালেরই। এমনি সাধারণ ব্যক্তি আইন যে জানে না, তাকেও যদি বলা হয় কি হয়েছে ঘটনা, তো লাল শুরু করেছে ঘটনা, লালের কারণে সমস্যা শুরু হয়েছিল, তারপরে নীল ধাক্কা দেওয়ার কারণে আবার লাল উঠে যে নীলকে হত্যা করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আইন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, একটু কমন সেন্স খাটানোর চেষ্টা করবেন। আপনার ভেতর থেকে আপনার বিবেক আপনাকে উত্তর দেবে এটা এটা হতে পারে।
একটা ব্যাখ্যা হচ্ছে উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা, মানে এমন উত্তেজনা দিল যে উত্তেজনার কারণে অপর একজন ব্যক্তিকে মেরেই ফেলতে হবে, এই লেভেলের উত্তেজনা দিয়েছিল কিনা। এটা কিন্তু একটি ঘটনাগত প্রশ্ন, অর্থাৎ ঘটনাটা এমন গুরুতর ছিল কিনা বা উত্তেজনাটা এত গুরুতর ছিল কিনা যে ঘটনার মাধ্যমে উত্তেজনাটা এসেছে। ছোটখাটো একটা কথা বা ছোটখাটো একটা ঘটনার মাধ্যমে উত্তেজনা সেটা মানুষকে মেরে ফেলে দিচ্ছে, তখন কিন্তু আবার হবে না। তাহলে এই যে প্রভোকেশন সেটা যদি সাডেন আর গ্র্যাব মানে গুরুতর না হয়, মানে সিম্পল একটা প্রভোকেশন বা সাধারণ একটা ছোটখাটো একটা উত্তেজনা বা উস্কানি দিলে এটার মাধ্যমে যদি খুন হয়, তাহলে কিন্তু আবার 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে আসবে না। তার মানে সেটা কালপেবল হোমিসাইড হবে না, তার মানে এটা কি হবে, মার্ডার হবে। উদাহরণগুলো দেখি। উদাহরণ হচ্ছে 1 নম্বর ব্যতিক্রমের আন্ডারে এ বি কর্তৃক গুরুতর আকস্মিক উত্তেজনাবশত বি এর শিশুকে হত্যা করে, এটি খুন হবে, কারণ উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি কিংবা হত্যাটি ভুল বা দুর্ঘটনাবশত হয়নি। অর্থাৎ এখানে এ আর বি এর মধ্যে মধ্যে ঝামেলা, শিশুটি কি ঝামেলা, কোনো কিছু করেছে, করেনি। তো শিশুটি যেহেতু কোনো কিছু করেনি, সে যদি যে শিশুটিকে আঘাত করে মেরে ফেলে, তার মানে তার মনের মধ্যে সমস্যা আছে, তার মানে তার মোটিভ খারাপ আছে, তার মানে তার ইন্টেনশন হচ্ছে এই যে ব্যক্তির মাধ্যমে উত্তেজনাটা আসলো তার শিশুকে হত্যা করে, বি এর শিশুকে হত্যা করে বি কে কি মানসিক আঘাত প্রদান করা। তো এটা এই কারণে ব্যতিক্রমের মধ্যে পড়বে না, এটা খুন হয়ে যাবে। এ ওয়াই কর্তৃক গুরুতর আকস্মিক উত্তেজনা বশত ওয়াই কে গুলি করে, তাহলে এ গুলি করলো ওয়াই কে কেন, কারণ ওয়াই ঝামেলা করছিল, উত্তেজনা দিয়ে দিয়েছে। এর ফলে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখন গুলিটা ওয়াই কে না লেগে জেড কে লেগেছে, কিন্তু গুলিটা করেছিল কাকে, ওয়াই কেই করেছিল। এখন এ আর ক এবং খ উদাহরণের মধ্যে পার্থক্য দেখেন। বি এ কে ঝামেলা করলে এ বি এর শিশুকে হত্যা করলো, তার মানে শিশুকে যে হত্যা করতে হয়েছে। এখন এই যে বি যে ঘটনা এরকম যদি হয়ে যায় যে আসলে আঘাতটা করেছিল যে উত্তেজনা দিল তাকে, কিন্তু ভুলক্রমে আরেকজনকে আঘাতটা লেগে গেছে, সেটা যদি হয়, যেমন ক উদাহরণটা যদি আমি একটু আবার পরিবর্তন করে দিই, যদি বলি যে এ বি কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত বি কে আঘাত করে এবং সেই আঘাতটি বি এর কোলে থাকা শিশুকে লাগে এবং শিশু আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়, মৃত্যুবরণ করে। বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু বলা আছে শিশুকে হত্যা করে, কিভাবে হত্যা করেছে বলা নাই। কতে তার মানে এটা বোঝাচ্ছে একটা ভিন্ন ঘটনা, আকস্মিক উত্তেজনা দিল তারপরে সে নিয়ন্ত্রিত অবস্থায় যে বিকে হত্যা করলো, বিয়ের শিশুকে হত্যা করলো, তার মানে শিশুকে হত্যা করা কিন্তু এই উত্তেজনার ফলাফল হিসাবে আসেনি। তার মানে তার মানসিক ভাবেই সে চিন্তা করেছিল যে বিকে আমি একটা উচিত শিক্ষা দিব, এবং এই উচিত শিক্ষা দিতে হলে তাকে ভাবতে হয়েছে। তার মানে সে কোল্ড ব্লাডেড মার্ডারের কাজ করেছে শিশুকে হত্যা করে। এখানে শিশুটা যদি বিয়ের কোলে থাকতো এবং বিকে আঘাত করতে গিয়ে যদি শিশুটা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেত, তাহলে কিন্তু এটা ক এর উদাহরণটা না হয়ে খ এর মধ্যে চলে যেত উদাহরণ। এই সূক্ষ্ম পার্থক্যের কারণে কিন্তু সেটা কালপেবল হোমিসাইড বা মার্ডারের মধ্যে আসতে পারে। ডিফেন্স লয়ারের কাজ এটা এবং প্রসিকিউশনের কাজ। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড আসতে পারে 300 ধারা যদি মার্ডার হয়, আর মার্ডার না হলে যাবজ্জীবন কারাদণ্ড আসতে পারে বা 10 বছর বা কম হতে পারে, কারণ দুইটার সাজার ধারা ভিন্ন। মার্ডার হলে 302 ধারা, কালপেবল হোমিসাইড হলে 304 ধারা। যেহেতু জেড কে হত্যার কোনো অভিপ্রায় এ এর ছিল না, কিংবা তার জানা ছিল না যে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে, সেহেতু এটি খুন নয়। তার মানে জেড যে মারা গেল, জেড কে খুনের দায়ে সে দোষী হবে না, কারণ জেড কে মারার কোনো ইন্টেনশন ছিল না। ইন্টেনশন এখানে গুরুত্বপূর্ণ। তবে ইন্টেনশন না থাকলে এখানে শুধু অপরাধমূলক নরহত্যা হবে। কেন অপরাধমূলক নরহত্যা হবে, কারণ 299 ধারা আমরা কি পড়েছিলাম, এমন একটা আমি বিপজ্জনক কাজ করলাম এটার কারণে একটা মানুষ মারা যেতে পারে, গুলি করে দিয়েছি। গুলি করা কি বিপজ্জনক কাজ না? 299 ধারার উদাহরণের মধ্যে দেখেন আছে, গুলি করলে তো একটা মানুষ মারা যেতে পারে, তাই এটা বিপজ্জনক কাজ। এটা কি কারণে হবে, এটা এটা অবশ্যই কালপেবল হোমিসাইড হবে। তবে যদি ওয়াই মারা যেত, যদি ওয়াই মারা যেত তবুও এটা কালপেবল হোমিসাইড হতো, কারণ এখানে উত্তেজনার কথা উল্লেখ করা আছে। যে ডাইনামিক উপায়ে এ কে গ্রেপ্তার করার ফলে উত্তেজিত হয়ে সে জেডকে হত্যা করে, মানে পুলিশ
বা কোনো ব্যক্তি যে একজনকে অ্যারেস্ট করার জন্য নির্দেশিত হয়েছে, তার মানে তার কাছে ওয়ারেন্ট আছে, অথবা অপরাধ করেছে, পুলিশ ধরতে আসছে। সিআরপিসি 54 ধারায় 9 প্রকারের ব্যক্তিকে ধরা যায় ওয়ারেন্ট ছাড়া। তো যেটাই হোক, ওয়ারেন্ট অথবা ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে আসছে। এখন যে অ্যারেস্ট যাকে করতে আসছে সে বড় ধরনের একজন হয়তো বা মানুষ, তা সে অ্যারেস্ট হবে, তার আত্মসম্মানের বিষয়ে আমাকে অ্যারেস্ট করা যাবে না, হয়তো বা খুব গুরুত্বপূর্ণ দাদা টাইপের ব্যক্তি, নেতা টাইপের ব্যক্তি। তো সে পুলিশকে আবার গণেই না, তো পুলিশকে হত্যা করে দিয়েছে। তো এটা কি হবে? খুন হবে। কারণ এই যে এই অ্যারেস্ট করতে আসলো, রেগে গেল ব্যক্তিটা, এই রেগে গেলে হবে না, কারণ সেটা আইনানুগ কাজ করতেই তো আসছে। এটা এক আহ, ব্যতিক্রম একের যে শর্ত তিনটা, 2 নম্বর, উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। পুলিশ অ্যারেস্ট করতে আসছে, তাকে আমি মেরে ফেললাম, এই এটা ব্যতিক্রমের মধ্যে আসবে না, কারণ ব্যতিক্রমের এটা একটা শর্ত, ব্যতিক্রম থেকে এটা বের হয়ে যাবে। কেননা উত্তেজনাটি আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হয়েছে। আশা করি ক্লিয়ার হলেন। ক, একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। খ বলে যে তিনি ক এর সাক্ষ্যের এক সপ্তাহ বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট বলছে যে আপনি যে সাক্ষীগুলো বললেন, আমার তো একটা কিছু বিশ্বাস হলো না। আপনি শপথ বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এভাবে শপথ পাঠ করলেন, শপথ পাঠ করেও আপনি মিথ্যা কথা বললেন। ম্যাজিস্ট্রেট সাক্ষীকে বলছে, সাক্ষী গেল ক্ষেপে, ইগোতে লেগে গেল, ম্যাজিস্ট্রেটকে মেরে দিল। এখন ম্যাজিস্ট্রেটকে কিভাবে মারছে সেটা উল্লেখ নাই, তো ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলেছে। তাহলে এটা কি হবে? অবশ্যই খুন হবে, এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে না, কারণ এটাই আইনানুগ কাজের মাধ্যমে হয়েছে। ম্যাজিস্ট্রেট বিচারকের যে দায়িত্ব পালন করছেন সেটা তো আইনত ক্ষমতাপ্রাপ্ত হয়ে তো করছেন তিনি। সে চাকরি পেয়েছেন, তার সেই যোগ্যতা আছে, তিনি সেখানে বসেছেন এজলাসে, বিচারকের চেয়ারে বসে তিনি বিচার করছেন, এবং বিচারের একটা অংশ হিসেবে সে সাক্ষীকে বলছে আপনি তো মিথ্যা কথা বললেন। তো এইটা আইনানুগ কাজ। এই উত্তেজনাটা কেউ যদি হয়ে যায়, তো এই উত্তেজনার ফলে কাউকে মেরে ফেলে, সেটা কালপেবল হোমিসাইড না, কারণ ব্যতিক্রম একের মধ্যে পড়বে না। তাই এটি কি হবে? খুন হবে। ক, খয়ের নাক ধরে টানার চেষ্টা করে। একটু আগে আমরা এই যে লাল এবং নীল খালির কলমের যে উদাহরণ দিলাম, এটার সাথে এটার মিল আছে। ক কে উক্ত কাজ হতে বিরত থাকার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, পাকড়াও করে বা আটক করে। তার মানে একটু আগে আমি যে লাল এবং নীল কালির কলমের উদাহরণ দিলাম, এবার কি করেছে? এ লাল নীলের নাক ধরে টানার চেষ্টা করছে। এর আগে কি বললাম? ঘুষি দিয়েছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবার নাক ধরে টানছে, তাই নীল ক্ষেপে, মানে নীল নিজেকে বাঁচানোর জন্য যেন টানতে না পারে, হয়তোবা একে এভাবে জাপটে ধরে আটকে রেখেছে, এবার দুই হাত দিয়ে হয়তোবা চেপে ধরেছে। এবার এ তো খেপে গেল, আমাকে কেন চেপে ধরলি বলে উঠে নীলকে মেরে ফেললো। তাহলে এটা কি হবে? খুন হবে, কারণ উত্তেজনাটা যে তৈরি হলো, উত্তেজনাটার সূচনা কে করেছে? কাজটা শুরু করেছে নীল। নীল না, মানে যে এই হত্যাকাণ্ডটা করলো লাল, সেই কিন্তু এই কাজটি শুরু করেছিল। এবং নীল যেটা করেছে সেটা তার আত্মরক্ষার্থে করেছে, যেন নাক ধরে না টানতে পারে। একটা কি একটা অদ্ভুত উদাহরণ। আচ্ছা, এরপরে জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়লো। আগন্তুক এ উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে বি এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। মনে করেন এর আগে যে উদাহরণ দিলাম, লাল নীলের মধ্যে ঝামেলা চলছে, হয়তোবা একজন আরেকজনকে আঘাত করেছে, এদের মধ্যে ঝামেলা চলছে, এখন মাঝখান থেকে আরেকজন মনে করেন ঢুকে গেছে। আরেকটা কলম নেই, অরেঞ্জ কালার কলম নিলাম, এই অরেঞ্জ কালার কলম মনে করেন এ। এখন এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, এবার এ এটা লক্ষ্য করেছে, লক্ষ্য করে এর হাতে একটা ছোরা ছিল বা চাকু ছিল বা শার্প উইপন ছিল, এইটা নীলের হাতে এই লালের হাতে ধরাই দিয়েছে, ধরাই দিয়ে বলছে মেরেই ফেল। হয়তোবা কোনো রাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যে এবার লালকে বলছে এটা দিয়ে নীলকে মেরে ফেল। এবার সেটা দিয়ে লাল নীলকে মেরে ফেললো। এখন এই অরেঞ্জ কালারের কলম বা এই এ যদি আগন্তুক যে ব্যক্তি, প্রথমে যে ছিল না, তৃতীয় যে ব্যক্তি যে আসলো এবং ছোড়া দিল, এই ছোড়ার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডটা হলো। তাহলে মূল এখানে কিন্তু হত্যার কারণ হিসাবে দোষী হবে কে? এই যে অরেঞ্জ। তার মানে এখানে এ ছোড়াটি দিয়ে বি জেড কে হত্যা করলো।
ছোরা যদি না আসতো বিয়ের হাতে, তাহলে কি হত্যাকাণ্ডটি হতো? হতো না। এক্ষেত্রে যদিও দুজনেই জেডকে হত্যায় অংশগ্রহণ করলো, তার মানে এই যে ব্যক্তিটা মারা গেল এটার জন্য দুইজনই দায়ী, এ বি দুইজনই দায়ী, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এটা কিন্তু ধারা যে 38 আছে, 38-এর উদাহরণের সাথে অনেকটা ম্যাচ করে, তাই আমি উল্লেখ করে দিয়েছি ধারা 38। 38 ধারার বিষয়বস্তু হচ্ছে ঘটনা ঘটবে একটা, কিন্তু এই কাজে যারা অংশগ্রহণ করবে তাদের শাস্তি হবে ভিন্ন ভিন্ন। মানে 34 ধারার ব্যতিক্রম। 34 ধারা হলে সবার একই শাস্তি হয়, মানে পার্ট প্লে একই হওয়ার কারণে, ইন্টেনশন একই হওয়ার কারণে। 34 ধারার ইন্টেনশন, কমন ইন্টেনশন থাকার কারণে উভয়ের সাজা একই হয়, সকলের সাজা একই হয়। কিন্তু 38 ধারায় ইন্টেনশন থাকে ভিন্ন ভিন্ন, এই কারণেই সাজা হয় ভিন্ন ভিন্ন। এই ক্লাস শেষে 38 ধারা বা ক্লাস চলাকালীন 38 ধারার উদাহরণটা দেখে নিতে পারেন। পেনাল কোডেরই 38 ধারার কথা বলছি। আচ্ছা, বি দণ্ডনীয় নরহত্যা ও এ খুনের দায়ে দোষী হবে। তার মানে বি উত্তেজনাবশত যেহেতু খুন করে ফেলেছে, তার মানে 1 নাম্বার যে ব্যতিক্রমের আওতায় বিয়ের কাজটা চলে আসছে, তার মানে এটা কালপেবল হোমিসাইড হবে বিয়ের জন্য। জেড কে মেরে ফেলার কারণে বি কালপেবল হোমিসাইড এর জন্য সাজা পাবে। কিন্তু এ, এই যে অরেঞ্জ কালারের যে কলম, সে যে ছুরিটা লালের হাতে ধরাই দিল, ছুরিটা ধরাই দেওয়ার উদ্দেশ্য কি যেন? এই ছুরি দিয়ে জেডকে মেরে ফেলে, নীলকে মেরে ফেলে। তার মানে এর তো অবশ্যই ইন্টেনশন ছিল যেন জেড মারা যাক এই ছুরার আঘাতে। তাহলে ইন্টেনশন থাকার কারণে এর খুনের দোষে অপরাধী হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এটা কিন্তু একটি ক্রিটিক্যাল উদাহরণ। এরকম উদাহরণ বানিয়ে অন্যভাবে আসতে পারে, আপনাদের উত্তর করে আসতে হবে সঠিকভাবে বুঝে। ব্যতিক্রম 2, দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। বলা আছে দেহ রক্ষার্থে 100 ধারায় নিজের বা অন্যের দেহ রক্ষার্থে 6টি ক্ষেত্রে যে আঘাত করতে আসছে বা যে রেপ করতে আসছে তাকে মেরে ফেলাও যাবে, তাহলে কোনো অপরাধী হবে না। কিন্তু সিচুয়েশনটা এমন হতে হবে যে যে ব্যক্তি আঘাত করতে আসছে সে আঘাতকারীকে মেরে না ফেললে যে অপরাধটা সে করতে আসছে সেটা আটকানো যেত না। অর্থাৎ এখানে 99 ধারায় যে লিমিটেশন দেওয়া আছে, যে সীমা দেওয়া আছে, সে সীমা অতিক্রম না করে কাজটি করতে হবে। তার মানে এমন বিপজ্জনক ভাবে আঘাত করার চেষ্টা করছে যে আঘাতটাকে আটকানো একমাত্র উপায় হচ্ছে ওই ব্যক্তিকে মেরে ফেলা। 99 ধারা এই পারমিশন তখন দিবে যে সীমার ভিতরে থেকে হত্যা করতে হবে। তবে আপনি অন্য ব্যক্তির একটা লাঠি নিয়ে আপনাকে মারতে আসছে, আর আপনি একটা পিস্তল বের করে আপনি ঢাই ঢাই করে 2-3টা গুলি করে মেরে ফেললেন, সেটা কিন্তু 99 ধারার সীমা অতিক্রম হয়ে যাবে, এবং সেটা 100 ধারায় আত্মরক্ষার অধিকারের যে সুবিধা সেটা আর পাওয়া যাবে না। তাই এটা বলা হচ্ছে ব্যতিক্রম 2, দেহ ও সম্পত্তি রক্ষার বিষয়ে আবার বলা আছে কোথায়? 103 ধারায়। তাহলে 100 এবং 103 ধারা এর আগে আমরা বুঝেছি, সেটাকে এখানে টেনে নিয়ে আসা হয়েছে। এক্সিডিং দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সরল বিশ্বাসে যদি কেউ খুন করে সেটা খুন নয়, শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। তার মানে সীমা অতিক্রম করে ফেলেছে, করে খুন করে ফেলেছে। আপাত দৃষ্টিতে সেটা খুন মনে হতে পারে, কিন্তু সেটা কালপেবল হোমিসাইড হবে, সেটা মার্ডার হবে না। কারণ এখানে মার্ডারের কাছ থেকে কালপেবল হোমিসাইডে যাওয়ার জন্য যে ভূমিকাটা পালন করলো সেটা কি? প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছে ঠিকই, কিন্তু একটু অতিরিক্ত হয়ে গেছে। তাই এখানে শাস্তির ক্ষেত্রেও সর্বোচ্চ শাস্তি মার্ডারের শাস্তি না দিয়ে কালপেবল হোমিসাইডের শাস্তি দিচ্ছে। এই কারণে আশা করি এই ব্যতিক্রমটা বুঝতে পেরেছেন। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসাবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা, সেটা খুন নয়, শুধুমাত্র কালপেবল হোমিসাইড হবে। কোনো পুলিশ তার ডিউটি পালন কালে কোনো অপরাধী পালিয়ে যাচ্ছে, তাকে আটকানোর জন্য উপরে ফাঁকা গুলি করলো, তাও সে থামলো না। তারপরে তাকে মুখে ওয়ার্নিং করলো, থামো না হলে গুলি করে দিব। তারপরে থামছে না অপরাধী, পায়ে গুলি করলো, পায়ে লাগলো, লাগার পরে থেমে গেল। তারপর পুলিশ সুন্দর করে সামনে এগিয়ে গেল, এগিয়ে যে পুলিশ যেহেতু তার পিছনে পিছনে দৌড়িয়েছে, অথবা পুলিশের উদ্দেশ্যই বা ইন্টেনশনই ছিল যে সে যতই পালাক
আমি সুযোগ পেলে তাকে মেরে ফেলবো। কাছে গেলেও পায়ে গুলি লেগেছে, তারপরও আরেকটা মাথায় বা মানে কপালে বা বুকে গুলি করে মেরে ফেললো। তাহলে পরে যে গুলি করে ওই আসামিটাকে মেরে ফেলা হলো, এটাকে আমরা একটা পোশাকি নাম দিই কি, বন্দুক যুদ্ধ বা ক্রস ফায়ার বা এনকাউন্টার। এইটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে। এটা মার্ডার হবে না, কারণ সে ডিউটি পালন করে এই কাজটি করেছে। অনেকটা ব্যতিক্রম দুইয়ের মতোই। ব্যতিক্রম চার, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল, ঝগড়া লেগে গেছে, এর ফলে একজন আরেকজনকে পরিকল্পনা ছাড়াই খুন করে ফেলেছে। এইটা 4 নম্বর ব্যতিক্রম হবে, তাই এটা খুন নয়, শুধুমাত্র কালপেবল হোমিসাইড হবে। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু। একজন বলল যে ডেথ উইথ কনসেন্ট। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না, আরেকজনকে বললো আমাকে মেরে ফেলো, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, তার মানে সে আত্মহত্যা করতে চায়, কিন্তু সে নিজে নিজে আত্মহত্যা করবে না, আরেকজনকে দিয়ে নিজের জীবনটা দেওয়ার চেষ্টা করছে। এখন আবারও বলি, নীল হতাশাগ্রস্ত হয়ে গেছে, লালকে বলছে আমাকে বিষ দাও, মেরে ফেলো, বা আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলো। মানে সে হতাশ, জীবনের প্রতি তার কোনো মায়া নাই, সে বাঁচতে চায় না। তো এটার কারণে সে আরেকজনের সহযোগিতা নেওয়া হচ্ছে, মানে নিজের আত্মহত্যার জন্য। তো এ আবার তাকে সহযোগিতা করলো। তো কেউ যদি আপনাকে এসে বলে যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমাকে মেরে ফেলো, তা আপনার যদি সুস্থ জ্ঞান থাকে, আপনি কি এই কাজটি করবেন? কারণ আত্মহত্যা করাটা ধর্মীয় দৃষ্টিতেও কি মহাপাপ, এবং আইনতেও সেটা কি অপরাধ, করা যাবে না। আত্মহত্যা করতে গিয়ে কেউ যদি ব্যর্থ হয়, মানে আত্মহত্যার চেষ্টা করে, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, সেটার জন্য 1 বছরের সাজা আছে, যে সুইসাইডের চেষ্টা করেছে তার। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে সেটা খুন নয়, কিন্তু এই কাজটা তবুও করা যাবে না, কেননা সেটা কি হবে? শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড হবে। 18+ ব্যক্তি যদি বলে আমাকে মেরে ফেলো, আর কেউ যদি তাকে মেরে ফেলে, কেউ বললো 18+ ব্যক্তি বললো আমাকে মেরে ফেলো, কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে সেটা খুন হবে না ঠিকই, কিন্তু কালপেবল হোমিসাইড হবে, কারণ এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে। কারণ পারমিশন, ডেথ উইথ কনসেন্ট, পারমিশনের কারণে মেরে ফেলা হচ্ছে। তবে 18 বছর কম বয়স্ক শিশু হলে খুন হবে। মানে ওই যে ভিকটিমের বয়স 18 বছরের কম, সে যদি এসে আপনাকে বলে, মনে করেন 15 বছরের একটা ছেলে এসে আপনাকে বলছে যে আমাকে মেরে ফেলেন, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। এখন আপনি যদি তাকে হত্যা করেন, তাহলে সেইটা কি হবে? কালপেবল হোমিসাইড না, এটা মার্ডারই হয়ে যাবে, কারণ 5 ব্যতিক্রমের বাইরে চলে যাবে সেটা। কেননা 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির কনসেন্ট ইজ নট লিগালি কনসেন্ট, মানে তার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কি নাই, ক্ষমতাই নাই মানসিকভাবে, এবং আইনত তাকে পারমিশন দেয়নি, কারণ সে একজন মাইনর। মাইনর এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তো এই ছিল 5টি ব্যতিক্রম। তাহলে 5টি ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে সেটা কালপেবল হোমিসাইড, আর 5টি ব্যতিক্রম থেকে যদি ছিটকে বাইরে চলে যায়, তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে না। তবে সেটা যদি 4টি আবার উপাদানের মধ্যে পড়ে মার্ডারের, তাহলে সেটা মার্ডার হবে, অথবা সেটা ভিন্ন কিছু অপরাধ হতে পারে, অথবা অপরাধ নাও হতে পারে, ন্যাচারাল ডেথ হতে পারে বা অ্যাক্সিডেন্টালি ডেথ হতে পারে, বা অন্য কোনো ঘটনার মাধ্যমে ডেথ হতে পারে। সেটা, এটার জন্য কেউ অপরাধী হবে না। কালপেবল হোমিসাইড বা মার্ডারও নাও হতে পারে। একটা একটা মৃত্যু হয়েছে, সেটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, কোনো মানুষ অসুস্থতার কারণে মারা যেতে পারে, বা অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে, যে অ্যাক্সিডেন্টের জন্য সে নিজেই দায়ী হতে পারে। তাহলে সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। এটা দ্বারা আমি কি বলতে পারি? যে প্রতিটা শিশুর মধ্যে তার বাবা মার কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। একটু আগে কালপেবল হোমিসাইডকে আমি মা বাবার সাথে তুলনা করেছি, কারণ তাদের থেকেই মার্ডারের জন্ম হয়। তাহলে সন্তানের মধ্যে প্যারেন্টের কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে। তাহলে এখানে প্যারেন্ট বলতে কালপেবল হোমিসাইড একটা ব্যাপক বড় জিনিস, কারণ প্যারেন্ট হচ্ছে সবসময় মর্যাদায় উপরে, বয়সেও উপরে, আর সন্তান সে হচ্ছে নিচে। মানে এখানে মার্ডারের সাথে আমি তুলনা করছি সন্তানকে। কার থেকে কার জন্ম,
তাই আমরা বলতে পারি যে এখানে মার্ডারের বৈশিষ্ট্য হওয়ার জন্য সেটাকে কালপেবল হোমিসাইড হতে হবে, কারণ কালপেবল হোমিসাইড থেকে মার্ডারের জন্ম। মানে পিতা বা মায়ের জন্ম না হলে তো সন্তানের আগে জন্ম হবে না, সেটাই বলা হচ্ছে। তাই অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। মানে নরহত্যা ব্যাপক একটা জিনিস। এখন মনে করেন যে ট্রে, বুঝেন তো, ট্রে হচ্ছে খাবার পরিবেশন করা একটা চতুর্ভুজ আকৃতির পাত্র, যেটাতে করে খাবার পরিবেশন করা হয়, নাস্তা দেওয়া হয়। তো ট্রে যদি আমরা তুলনা করি কালপেবল হোমিসাইডের মধ্যে, তো ট্রের মধ্যে আবার ছোট ছোট কি থাকে, বাটি থাকে, যেখানে কি থাকে, খাবার থাকে। একটা ট্রের মধ্যে দুইটা তিনটা বাটি আছে, অথবা একটা ট্রের মধ্যে একটা বাটিতে বিস্কিট আছে এবং একটা ফ্রিজ আছে, ফ্রিজের উপর একটা চায়ের কাপ আছে। তাহলে এই যে ফ্রিজ, চায়ের কাপ, এগুলো ছোট ছোট বিষয়, এগুলো আমরা মার্ডার বলতে পারবো। কিন্তু এই মার্ডার গুলো আবার ট্রের ভেতরে যেহেতু আছে, পুরো ট্রেটাকে আমরা কি বলতে পারবো, সবকিছু মিলেই মানে টোটাল জিনিসটাকে আমরা কালপেবল হোমিসাইড বলতে পারবো। আর কালপেবল হোমিসাইডের ভেতরে যে একটা ছোট জিনিস আছে, ট্রের ভিতরে যে কাপ আছে বা ফ্রিজ আছে, সেটাকে আমরা মার্ডার বলবো। এই কারণে একটা বড় জিনিস, তার মধ্যে সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে সেটা মার্ডার, সেটা এখানে বলা হচ্ছে। এই ছিল কালপেবল হোমিসাইড মার্ডার নিয়ে 299 এবং 300 ধারার বক্তব্য। এই মুহূর্তে 299 এবং 300 ধারায় কালপেবল হোমিসাইড মার্ডার এবং এই যে চারটা উপাদান মার্ডারের এবং পাঁচটা ব্যতিক্রম কালপেবল হোমিসাইড হওয়ার জন্য, এগুলো নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, এখনই প্রশ্ন করে ফেলেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরে পরের সেকশনগুলোতে যাব। আর যদি বুঝতে পারেন, আশা করি, তাহলে ক্লাসটি যে আমি উপস্থাপন করলাম, এটা উপস্থাপনা আমার সার্থক হবে। আর কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা অবশ্যই অবলীলায় কোনো দ্বিধা ছাড়া প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে আপনাদের দ্বিধা দূর হবে, কনফিউশন ক্লিয়ার হবে। কনফিউশন নিয়ে থাকবেন না আইনে, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, ধারা 103, একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে যদি হত্যা করা হয় বা খুন করা হয়, তাহলে শাস্তি কি হবে? এটা খুনের অনুরূপ শাস্তি হবে, অর্থাৎ 302 ধারা মতে শাস্তি হবে। 301-এ বলছে না যে এটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, বলছে 302 ধারা যা আছে তাই। দেখিনি 302 ধারা কি আছে। 302 ধারায় ডিরেক্ট খুনের শাস্তির কথা বলা আছে। 302, আমরা যারা ছোট থেকে সিনেমা দেখতাম, সিনেমাতে কিন্তু জজ সাহেব উল্লেখ করতো 302 ধারা মতে মৃত্যুদণ্ড, 302 ধারা, 302 ধারা। 302 আর 420, এই দুইটা ধারা আমরা মানে ছোটবেলা থেকেই মোটামুটি বুঝতাম যে 420 মানে সে চিটার, প্রতারক, আর 302 মানে খুনের একটা কোনো নাকি কিছু হবে। তো এটা আমরা 302 ধারা অনেক ছোটবেলা থেকেই জানতাম, শুনতাম, আমি পার্সোনালি জানতাম। আশা করি এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও হয়েছে সিনেমা বা নাটকে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড হবে। 303, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন। মানে একজন অপরাধী, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, কোনো অপরাধ করে আসছে, রেপ করে আসছে, বা একজনকে খুন করে আসছে, বা অন্য কোনো অপরাধ করেছে। আমরা পেনাল করে দেখি 10টা অপরাধ করলে মৃত্যুদণ্ড হতে পারে। যাবজ্জীবনের জন্য অনেক ধারা আছে। তো যাবজ্জীবন কারাদণ্ড সে খাটছে, একজন ব্যক্তি, একজন দাগী আসামি। তো জেলখানার ভিতরে হোক বা জেলখানা থেকে পালিয়ে বাইরে এসে আবার আরেকজনকে খুন করে ফেলেছে। তো একজন ব্যক্তি একবার যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেই। আমরা জানি সবচেয়ে বড় শাস্তি কি, মৃত্যুদণ্ড, এবং তার থেকে দ্বিতীয় বড় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তো দ্বিতীয় বড় শাস্তি সে ভোগ করছে, এরকম ব্যক্তিকে যদি আবার সে খুন করে ফেলে, আর একটু যদি সাজা দিতে চায়, তাহলে এরপরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া তো কোনো অপশন নাই। তাই তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, যেটাকে বলা হবে একমাত্র শাস্তি, অথবা 302 ধারার হচ্ছে সর্বনিম্ন শাস্তি এটা, অথবা ন্যূনতম শাস্তি এটাই, আবার সর্বোচ্চ শাস্তি এটাই। যেহেতু এটা একমাত্র শাস্তি, তাই এটাকে আমরা সর্বনিম্ন, সর্বোচ্চ, ন্যূনতম যেটা খুশি নাম দিতে পারি, কারণ এটা অন্য কোনো বিকল্প পথ নাই। এই ব্যক্তি হচ্ছে এখন পৃথিবীর জন্য একটা বিপজ্জনক ব্যক্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে তার প্রাণ কেড়ে নিতে হবে। এই কারণে 302 ধারার বক্তব্য এটা, 303 ধারার বক্তব্য এটা। 304, খুন নয়, অর্থাৎ কালপেবল হোমিসাইড।
এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি, দণ্ডনীয় নরহত্যা বলতে কালপেবল হোমিসাইডকে বলা হচ্ছে। এটা যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা অনূর্ধ্ব 10 বছর, অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটেছিল তার উপর ডিপেন্ড করে যাবজ্জীবন দিবে অথবা 10 বছর দিবে। যাবজ্জীবন দিলে অবশ্যই সশ্রম হবে। 10 বছর যদি দেয় বা 7 বছর দেয়, অনূর্ধ্ব বলেছে তার মানে নিচেও দিতে পারে, সেই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এটা ঘটনার উপরে নির্ভর করছে কালপেবল হোমিসাইডটা কিভাবে সৃষ্টি হয়েছে, এটার অপরাধীটাকে, সে কি মাইনর, তার বয়স কি 17 বছর, 16 বছর, না 18+, সে কি নারী, না খুবই বৃদ্ধ ব্যক্তি, তার উপর ডিপেন্ড করে যাবজ্জীবন বা 10 বছর বা 2-3 বছরও দিতে পারে। আসামি কে, ঘটনাটা কি, সমস্ত কিছু বিচার বিবেচনা করে বৈচারিক প্রজ্ঞা বা বিচারিক যে জ্ঞান সেটা ব্যবহার করে বিচারক সিদ্ধান্ত নেবেন। সেই সাথে অর্থদণ্ড। মৃত্যু হতে পারে জেনে, কিন্তু মৃত্যু ঘটনার উদ্দেশ্য নয়, এই ক্ষেত্রে যদি হয় তাহলে 10 বছর। 304 এ হচ্ছে অবহেলার ফলে মৃত্যু অর্থাৎ নেগলিজেন্স যদি করে থাকে, সেক্ষেত্রে 5 বছর। 304 বেপরোয়াভাবে গাড়ি চালানো বা অসহরণের ফলে মৃত্যু, এইটা বাস্তবে আর কাজে লাগে না, কারণ এটার জন্য সড়ক পরিবহন আইন বলে আলাদা আইনই হয়ে গেছে, সে আইনে সাজা হয়। তবে যেহেতু এই ধারা এখনো বহাল আছে, তাই এই ধারা থেকে প্রশ্ন আসতে পারে বাস্তবে কাজে না লাগলেও। 3 বছর। 305 শিশু অর্থাৎ 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি অথবা উন্মাদ ইনসান আত্মহত্যায় প্ররোচনা করতে, অর্থাৎ একজন ব্যক্তি কোনো শিশুকে বলছে এই কাজটা করো, হয়তোবা ছাদে উঠেছে, বলছে ছাদ থেকে এখানে নিচে লাফ দাও, অনেক মজা পাবা। বা একজন উন্মত্তকে বলছে যে এই যে সামনে ট্রেন আসছে, সামনে দাঁড়িয়ে থাকো, দেখো ট্রেন থেমে যাবে। উচ্চ গতিতে ট্রেন আসছে, পাগল সামনে দাঁড়িয়ে গেছে, ট্রেন তাকে হিট করে চলে গেছে, মারা গেছে। তাহলে এগুলো প্ররোচনা কে দিল? শিশু বা উন্মাদকে এই কাজটি করতে যে প্ররোচনা দিল বা হেল্প করলো বা বললো এই কাজটি করতে, এটাকে বোঝালো। তিনি 305 ধারা অপরাধ করেছেন, এটা অ্যাবেটমেন্ট কিন্তু। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা 10 বছর, এই 10 বছর সশ্রম না বিনাশ্রম হবে এটা কিন্তু উল্লেখ নাই, প্লাস অর্থদণ্ড। তাহলে আমরা অ্যাবেটমেন্টের শাস্তি সংক্রান্ত বিধানগুলো, এই যে 107-এ অ্যাবেটমেন্টের সংজ্ঞা, 108-এ অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া আছে, এবং 109 থেকে শুরু করে পরবর্তী কয়েকটি সেকশনে অ্যাবেটমেন্টের শাস্তির বিধান আমরা পাই। সেখানে বলা আছে যদি অ্যাবেটমেন্টের শাস্তির উল্লেখ না থাকে, সেক্ষেত্রে ওই ধারাগুলো হবে, কিন্তু এখানে উল্লেখ করাই আছে শিশু বা উন্মত্তকে আত্মহত্যায় যদি প্ররোচনা দান করে, সেক্ষেত্রে 305 ধারাতেই হবে। তার মানে তখন ওই 109 বা 111 বা 112 বা 114 এগুলোতে আসবে না, 305-এ স্পেসিফিক ভাবে যেহেতু আছে, এটাতেই হবে। মৃত্যুদণ্ড হতে পারে। 306 প্রাপ্তবয়স্ক বা সুস্থ ব্যক্তিকে আত্মরক্ষায় প্ররোচনা দান, তার মানে একজন সুস্থ ব্যক্তি, 18+ ব্যক্তি, তাকে যদি আত্মহত্যায় প্ররোচনা দেয়, এখানেও অ্যাবেটমেন্টের সাজা 10 বছর। 307 খুনের প্রচেষ্টা বা অ্যাটেম্প টু মার্ডার, খুনের প্রচেষ্টা হতে হলে দেখতে হবে সেই আঘাতটা কেমন, বারবার আঘাত করে হত্যার চেষ্টা করেছে কিনা। 307 ধারা প্রমাণ করা কিন্তু খুবই টাফ, সরি, হ্যাঁ 307 ধারা কিন্তু প্রমাণ করাটা খুবই টাফ। 307-এর সাথে যদি 326 ধারা থাকে, যেমন আঘাত করেছে গুরুতর আঘাত, মারা যেতে পারতো, তাহলে 307টা খুবই অবিসম্ভাবী হয়ে যায় যে হ্যাঁ 326-এর সাথে 307 খুব ম্যাচ করে। কিন্তু অনেক মামলায় দেখবেন 323 মানে সাধারণ আঘাতের সাথে 307 ধারা চলে আসতে পারে। গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, আঘাতের চিহ্ন হয়তো বা গলায় পাওয়া যাবে না, অথবা মুখের উপরে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে, অথবা গুলি করেছে, গুলি লাগেনি, সরে গেছে, গুলি করেছে, গুলি লাগেনি, সরে গেছে, 307 অন্য কোনো ধারায় আসবে না। সেই সাথে 506 আসতে পারে, হুমকি দেওয়া। তো এখানে খুনের প্রচেষ্টা, এটা যদি অন্য ধারার সাথে না আসে, একা আসে, তাহলে প্রমাণ করা খুব টাফ। চেষ্টাটা করেছিল কিনা সেটা, যদি সিসিটিভি ফুটেজ না থাকে, চাক্ষুষ সাক্ষী না থাকে, কারণ এখানে ডকুমেন্টারি এভিডেন্স থাকে না 307-এ, তাই এখানে প্রমাণ করাটা টাফ হয়ে যায়, এটার সাথে সাপোর্টিং অন্য ধারা লাগে, মানে অথবা আপনার যেটা পারিপার্শ্বিক সাক্ষী লাগে।
আঘাতপ্রাপ্ত না হলে, যেমন গুলি করলো, গুলিটা তাকে লাগেনি কিন্তু তার পিছনে থাকা ওয়ালে লেগেছে বা অন্য কোথাও লেগেছে, ওই গুলিটা পাওয়া গেল যে হ্যাঁ গুলি ফায়ার হয়েছিল এবং সেই ফায়ার করেছিল, তার কাছ থেকে সেই পিস্তলটা পাওয়া গেছে, এটসেট্রা এটসেট্রা, তাহলে আবার 307 প্রমাণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে খুবই দুর্বল হয়ে যায় অন্য যদি মানে সেকশন সাপোর্ট না দেয় 307-কে। আচ্ছা, আঘাতপ্রাপ্ত না হলে, অর্থাৎ আঘাতের চেষ্টা করলাম কিন্তু আঘাতপ্রাপ্ত না হলে, ওই যে গুলি করলাম গুলি লাগলো না, অনূর্ধ্ব 10 বছর হতে পারে। আঘাতপ্রাপ্ত যদি হয় তার মানে গুলি করলাম, গুলিটা হয়তোবা পায়ে লেগেছে, হয়তোবা কানে লেগেছে, হয়তোবা হাতের কোথাও লেগেছে, যেটাতে একটু রক্তক্ষরণ হয়েছে, চিকিৎসায় বেঁচে গেছে। যাবজ্জীবন হতে পারে আঘাতপ্রাপ্ত হলে, অথবা 10 বছর। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা বা খুনের, মানে এর আগে 303 ধারায় আমরা দেখলাম যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আরেকজনকে মেরেই ফেলেছে, তাহলে তাকে কি দিতে হবে? যাবজ্জীবন কারাদণ্ড পরেই মৃত্যুদণ্ড দিতে হবে। আর এই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এরকম ব্যক্তি যদি হত্যার চেষ্টা করে, সফল হয়নি কিন্তু চেষ্টা করেছে, এবং এই চেষ্টার ফলে ভিকটিম সামান্য হলেও আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে এখানে লেখা আছে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। মৃত্যুদণ্ড দেওয়া যাবে বলেনি, মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, তার মানে এখানে একটা দুর্বল ভাবে উল্লেখ করেছে। 308 দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা, মানে কালপেবল অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। 307 অ্যাটেম্প টু মার্ডার, এটা হচ্ছে অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। আঘাতপ্রাপ্ত না হলে 3 বছর এবং আঘাতপ্রাপ্ত হলে 7 বছর। এগুলো বারবার পড়ে নিজের প্রয়োজনে খাতায় লিখবেন, তাহলে মনে থাকবে। 309 আত্মরক্ষার আত্মহত্যার চেষ্টা, অ্যাটেম্প টু কমিট সুইসাইড। আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেল, সেক্ষেত্রে অনূর্ধ্ব 1 বছর বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। দেখেন সুন্দরভাবে উল্লেখ আছে কি, বিনাশ্রম, তার মানে ভিতরে যে শুধুমাত্র বসে থেকে খাবে, কোনো কাজ করতে হবে না। সফল হলে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। আত্মহত্যার চেষ্টা করেছে, আত্মহত্যা করে ফেলেছে, মারা গেছে, মৃত ব্যক্তিকে আর কি শাস্তি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে না। তবে মৃত ব্যক্তির শাস্তি হচ্ছে তার কি হবে? পোস্টমর্টম হবে। একজন মৃত ব্যক্তির পোস্টমর্টম করা হলে সেটা তার জন্য এবং তার পরিবারের জন্য একটা কি শাস্তি বটে। কারণ মৃত ব্যক্তি যখন পোস্টমর্টম করা হয়, তার বডিটা দেখার মতো অবস্থায় থাকে না। 310 থাক বা ঠগ। ঠগ বা থাক এর সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি খুন, খুনসহ হত্যা বা খুনসহ দস্যুতা, শিশু চুরি যেটা মনুষ্যহরণ মানে কিডন্যাপিং এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে, তাকে ঠগ বলে। মানে কোনো অপরাধী চক্রের সাথে জড়িত থাকে, তাহলে তাকে কি বলা হবে? ঠগ বলা হবে। 311 ঠগের শাস্তি, কোনো কিছু করুক আর না করুক, সে যদি যোগাযোগ রাখে, যদি বোঝা যায় যে হ্যাঁ, যদি বোঝা যায় যে সে কোনো একটা গ্রুপের সাথে, অপরাধী একটা চক্রের সাথে জড়িত আছে, একটা র্যাকেটের সাথে জড়িত আছে এবং যোগাযোগ আছে, কোনো কানেকশন যদি পায়, তাহলে তাকে মামলায় জড়িয়ে কোনো কিছু সে না করলেও জাস্ট যোগাযোগ রাখে, এটার জন্যই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এবং এটাই একমাত্র এবং সর্বোচ্চ শাস্তি। এরপরে ষোড়শ অধ্যায়ের আরো একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে বা আরেকটি অংশ, 312 ধারা থেকে 318 ধারা, এখানে গর্ভপাত এবং বিবিধ অন্যান্য অপরাধের কথা বলা হয়েছে। 312 ধারায় গর্ভপাত বা কজিং মিসক্যারিয়েজের শাস্তির বিধান করা বলা হয়েছে। তো আমরা 299 ধারায় দেখলাম গর্ভপাতটা কি। 299 ধারার মধ্যে কিন্তু গর্ভপাতের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। গর্ভের মধ্যে একদিন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে শিশু ভ্রূণ আকারে আছে সেটাকেই ভ্রূণ বলা হবে, এবং সেই গর্ভের ভিতরে থাকা কোনো ভ্রূণকে হত্যা করলে সেটা মিসক্যারিয়েজ বলা হবে। কেউ যদি সেটা ইন্টেনশনালি করে, এটা অপরাধ, 3 বছর হতে পারে। আসন্ন প্রসব বা হলে, অর্থাৎ কুইক উইথ চাইল্ড ইংলিশে, তাহলে শাস্তি হবে 7 বছর। আসন্ন প্রসবা বলতে ভূমিষ্ঠ হওয়ার সময় এগিয়ে আসছে, অর্থাৎ
ভেতরের যে শিশু আছে সেটা যথেষ্ট বড় হয়ে গেছে, ধরে নিতে পারি যে 7 মাস বা 8 মাস, অনেক সময় 7 মাস প্লাস বয়সেও অনেক কি হয়, গর্ভ হতে পারে, অপরিপক্ক শিশু জন্ম হতে পারে, স্বাভাবিকভাবেও হতে পারে। আবার সি সেকশন, যেটা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হতে পারে 7 বছর বা 7 মাস বা 7.5 মাস বয়সের কোনো শিশু। 8 মাস 9 মাস, সাধারণত 9 মাস স্বাভাবিক, যদিও আমরা শুনে থাকি 10 মাস 10 দিন। তো বাস্তবে আসলে 10 মাস 10 দিন কোনো শিশু গর্ভে থাকে না, 9 মাস 10 দিন এটা আইডিয়াল টাইম। 313, গর্ভবতীর বা গর্ভবতী যিনি মা তার বিনা সম্মতিতে গর্ভপাতকরণ যদি করা হয়, আসন্ন প্রসব বা হোক বা না হোক, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। এটা বড় ধরনের অপরাধ। আর ওপরেরটা হচ্ছে, মায়ের যদি কি থাকে, পারমিশন থাকে, তারপরও মনে করেন একজন মহিলা, সে গর্ভবতী, সে নিজেই চাচ্ছে না এই শিশুটা থাক, সে যদি মিসক্যারেজ করাতে চায়। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম 313 ধারা এবং 312 ধারার কথা বলছিলাম। 312 ধারায় হচ্ছে, কোনো মহিলা যদি গর্ভ ধারণ করার পরে সে নিজেও কোনো ডাক্তারের কাছে যায় যে নিজের গর্ভপাত করায়, অথবা সে নিজেই কারো মাধ্যমে গর্ভপাত করায় অন্য কোনো পদ্ধতিতে, তাহলে এই গর্ভপাত করানোর জন্য যারা যায়, যারা যারা দায়ী হবে, ডাক্তার থেকে শুরু করে যে মেডিসিন দিবে বা যে পরামর্শ দিবে, প্রত্যেকেই অপরাধী হবে। ইভেন ওই গর্ভবতী মহিলাও অপরাধী হবে 312 ধারায়। 312 ধারায় মানে যে প্রেগনেন্ট সে নিজেও অপরাধী হবে সেখানে, কারণ গর্ভপাত করানো বাংলাদেশের আইনে এটি অপরাধ। আর 313 ধারায় হচ্ছে মায়ের দোষ নাই, কিন্তু অন্যদের দোষ আছে এই ক্ষেত্রে। 317, 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ এর শাস্তি। মনে করেন শিশুর বয়স 12 বছরের কম, তাকে তার বাবা মা যদি পরিত্যাগ করে, মানে কোথাও ফেলে আসে, এই ধরনের ঘটনাও ঘটে অনেক সময়, তো এইটা অপরাধ হবে, 7 বছরের জেল হতে পারে যে এ কাজটি করবে। 318 ধারা, আজকের সর্বশেষ ধারা, গোপনে শিশুর মৃতদেহ অপসারণ করে জন্ম গোপন এর শাস্তি। মনে করেন বাসায় বা মেডিকেলে যেখানে হোক, একটা শিশু প্রসব হয়েছে, এখন ওই শিশু মৃত হয়েছে বা জীবিত হয়েছে, বা জীবিত প্রসব করার পরে জীবিত শিশু হয়তো বা কিছুক্ষণ পর বা 2-1 দিন পর বা কয়েকদিন পর মারা গেছে, তো একজন শিশু জন্মগ্রহণ করেছে, তার জন্মটাকে গোপন করা হলো। গোপন করার পরে আহ, সে শিশুটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করুক বা জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, পরবর্তীতে সে এমনিতেই মারা যাক বা তাকে মেরে ফেলা হোক না কেন, তো যেটাই হোক না কেন, যদি মেরে ফেলা হয় তাহলে তো সেটা 302 বা 304 কালপেবল হোমিসাইড মার্ডার এগুলোর মধ্যে যাবে। আর যদি শিশুটা জন্মের পর জীবিত জন্ম হলো কিন্তু পরবর্তীতে মারা গেল অসুস্থতার কারণে, যা কিছুই হোক না কেন, শিশুর একটা বডি থাকবে, তাকে অবশ্যই কি করতে হবে, নিজ নিজ ধর্ম অনুসারে দাফন কার্য সম্পন্ন করতে হবে। যদি হিন্দু হয় পুড়িয়ে ফেলতে হবে, পুরানোর যদি রেওয়াজ থাকে সেই কাস্টের মধ্যে, সেই ধর্মের, সে জাতের মধ্যে। আর যদি মুসলমান হয় তাহলে কবর দিতে হবে। এগুলো না করে শিশুকে যদি অপসারণ করা হয়, ফেলে দেওয়া হয় বা গোপনে কবর দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা 318 ধারার অপরাধ হবে, 2 বছর কারাদণ্ড হতে পারে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আমরা 299 থেকে 318 পর্যন্ত জাস্ট জীবন চলে যাবে, সেটা শিশুর হোক বা গর্ভের শিশুর হোক, এগুলো বিষয়ে মানে ভিকটিম এই ক্ষেত্রে কি মৃত্যুর ঝুঁকি থাকবে বা মারা যাবে। এটা হচ্ছে এফেক্টিং লাইফ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো কি হার্ট সম্পর্কে, 319 থেকে শুরু হবে হার্ট বা আঘাত। তো আজকে এই আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে যথারীতি ক্লাস শেষ করে দ্রুত ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি আপলোড করে দিব। যেহেতু এর আগেও একবার 299 এবং 300 ধারার আলোচনার পর প্রশ্ন করার সুযোগ দিলাম, আপনারা প্রশ্ন করলেন না, তো ধরে নিব যে আজকের ক্লাসটি ভালো হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এই ধারাগুলো থেকে প্রশ্ন আসলে আশা করি আপনারা পারবেন।
তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।